এখন এটা করব মনস্থ করছি, ঠিক আছে। ফিমেল পোর্ট্রেট তো কত দেখছো, কত আর দেখবে ফিমেল পোর্ট্রেট। ঠিক আছে, দেখো তাহলে এটা হলো করছি। এটা যেটা আমি বলি প্রত্যেকবারই, প্রথমে হচ্ছে আমরা শেপ ধরে নিয়ে আগে গোটা ওভারঅল স্ট্রাকচারটা নিব এবং তার প্রপোর্শনগুলা ঠিক আছে কি না সেইটা আমরা দেখব, ঠিক আছে। মানে পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা যেটা আগে প্রথমে ডিটেলিংয়ে যাব না, প্রথমে আমরা কি করব, ওভারঅল শেপটা নিব। শেপটা নিয়ে দেখব যে প্রপোর্শন সব কিছু ঠিক আছে কিনা, এবং তারপরে আমরা যেটা প্রত্যেকটা জিনিসের প্লেসমেন্ট, অর্থাৎ চোখ নাক ঠিক জায়গায় কোথায় কি হবে সেটার মার্ক করা, সেই জায়গাগুলো করব। করে নেওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে ডিটেলিংয়ে ঢুকবো। তো ফার্স্ট আমি আগে ওভারঅল বড় বড় শেপ নিচ্ছি। ফার্স্ট যেটা করব, মানে মাথার উপর থেকে আমি হেয়ার উপরে মাথার এটা হালকা করে, ফার্স্টেই ডার্ক করা যাবে না, খুব উইলো চারকোলটাকে মাথাটাকে একদম সরু করে নিতে হবে। চাকু দিয়েও কেটে সরু করে নিতে হবে, বা এরকম শিরিষ কাগজ কিনতে পাওয়া যায় হার্ডওয়্যার দোকানে, এগুলোকে ঘষে ঘষে মাথাটাকে একদম সরু করে নিতে হবে, এরকম পয়েন্টেড করে নিতে হবে। তারপরে সেটা দিয়ে করতে হবে। তো ফার্স্ট আমাদের এরকম করে আগে হালকা করে আমি দেখে নিচ্ছি ওভারঅল শেপটা কীভাবে হবে, তারপরে আস্তে আস্তে আমরা ডিটেলিংয়ের দিকে ঢুকবো। মানে আগে আমরা যে কোনো জিনিসকে সোজাভাবে দেখব, সিম্পলিফাই করব সেই ছবিটাকে, সোজাভাবে দেখব যে সেই জিনিসটা কীভাবে সোজা করে আমাকে বের করা যায় ছবিটাকে। তারপরে আস্তে 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 ভেতরে, প্রথমে যদি আমরা কঠিনভাবে দেখি এবং তার ডিটেলিংগুলো প্রথমেই যদি দেখি, মানে দেখতে শুরু করি, তাহলে কি হবে, আমাদের প্রথমেই কঠিন হয়ে যাবে ছবিটা। মোটামুটি মুখটা আমি এই সাইজের মধ্যে করব, হ্যাঁ। এই ওভারঅল একটা কি করলাম, এরকম একটা শেপ নিলাম প্রথমে। এবার আমাদের এই চুলের জায়গাটা কতটা হতে পারে দেখো, হালকা হালকা করে আমি মার্ক করছি, শুধু প্রথমে কোনো ডিটেলিং না, শুধু মার্ক করছি জায়গাগুলো আর কি, কোথায় কতটা জায়গা যাবে সেই জায়গাগুলো মার্কিং করতে হবে এইভাবে করে। তারপরে আস্তে আস্তে আমরা ডিটেলিংয়ের দিকে ঢুকবো। গৌরব কি করছো সাথে? হ্যাঁ, একদম। এগুলা সুযোগ ছাড়া যায়? আচ্ছা, ভালো করে করো। হ্যাঁ স্যার। ওটাই, তোমরা চাইলে এরকম করে আমার সাথে সাথে করতেও পারো, তাহলে কি হবে, সাথে সাথে একটা দেখার সাথে সাথে একটা প্র্যাকটিসও হয়ে যাবে। এবং লাইনগুলোকে আমি কীভাবে ভাঙছি, হ্যাঁ, এইভাবে করে লাইনগুলোকে, এই যে কোথাও ডার্ক হচ্ছে একটু, কোথাও লাইট, বা কীভাবে ভাঙছি বা কীভাবে দেওয়ার চেষ্টা করছি, সেই জিনিসটা কী হবে, আমার সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন অন্য ছবিগুলো করবে তোমরা, তাহলে সুবিধা হবে একটু জিনিসগুলো করতে। আর যদি ভাবো যে ভালো মতো দেখে নিও পরে করবো, সেটাও হবে।
স্যার মুখের সাইজটা কি এতটা ছোট হবে? হ্যাঁ, মুখের সাইজটা এত ছোট হবে? হুম, তো ছোটটাই তো হবে। ওই ফ্যানটা ঘোরাতো রে। কারণটা হচ্ছে থুতনিটা তোমার এখানে অতটা দেখা যাবে না, কারণ হচ্ছে ওই যে সাইডে যে লাগিয়ে আছে না, মানে আর একটু লম্বা হতো নিচে থেকে দেখা, ওই যে হুম। থুতনিটা হচ্ছে এই যে নিচে দেখা যাচ্ছে অল্প, এই জায়গাটা হালকা, মানে ঠোঁটের নিচে এই জিনিসটা পড়ে আছে, যার জন্য তোমার হচ্ছে থুতনির জায়গাটা পরিষ্কার দেখা যাচ্ছে না, ওই জন্য ছোটো মনে হচ্ছে আর কি। ওটা যখন ওই জিনিসটা দিব, ওই সাইডে লাগিয়ে আছে, ওটা দিলে ঠিক হয়ে যাবে। এর পরের দিন তোমাদের পেন্সিলে কাজ দেখাবো, ঠিক আছে, মানে পেন্সিলে স্ট্রোক দিয়ে স্ট্রোকের কাজগুলো হবে। উইলো চারকোল তো অনেকগুলোই হলো, 4টা, এটা নিয়ে মানে 5টা ক্লাস হচ্ছে উইলো চারকোলের। উইলো চারকোল প্লাস চারকোল পেন্সিলটা দিয়ে। মধ্যে স্যার হ্যাচিং প্রসেসিং সেইগুলো, কি? হ্যাচিং প্রসেসিং এই জিনিসগুলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পোর্ট্রেটও দেখাবেন না তাহলে? কি? পোর্ট্রেটও দেখাবেন তাহলে? এই পোর্ট্রেটে আজকে যেমন দেখলাম একটা। হ্যাঁ, হ্যাঁ, সবই দেখানো হবে। আমার কেউ আছে বুধবারের ক্লাসে কতগুলো লাভবান আছে। কথাগুলো তোমার কেমন যেন আটকে আটকে আসছে কেন? ও স্যার ফ্যানের এখানে আছে তো, বলছি আমার মতো লাভবান কেউ আছে বুধবারের ক্লাসে? ও, হুম, লাভে লাভ। কাজে লাগাতে হবে। হম, খালি লাভটা, লাগবে একটু, খালি পরিশ্রমটা লাভটা পেলে তো হবে বেশি না, একটু করতে হবে কাজে আমাকে। লাগাতে হবে একটু, হ্যাঁ, একটু পরিশ্রম খাটতে হবে একটু বেশি করে। অটোমেটিক ছবির মধ্যে ডেপথ নিয়ে আসতে হবে। ছবি তো শুধু করলে হবে না, ছবির মধ্যে যাতে
প্রাণ থাকে এবং ছবির মধ্যে মানে ডেপ যেটা আর কি, সেই জায়গাগুলো তোকে ধরতে হবে। হুম। আপনার কৃষ্ণ ঠাকুরের ছবিটা তুলতে হতো আজকে, মাকে বললাম, মা দেখতে চাইছিলাম, আমি বললাম, তুলি নাই ছবি, পরে দেখবা। ও, আমি গ্রুপে পাঠিয়ে দেবো নি, ওটা পাঠানো হয়নি। দারুণ হচ্ছে ছবিটা, দারুণ। হুম। কিন্তু স্যার একটা জিনিস, হ্যাঁ, অ্যাক্রিলিকটা আপনার দেখে দেখে কিন্তু কেউ কপি করে নিতে পারবে, হ্যাঁ, কিন্তু ওয়াটারটা সম্ভব না। ওয়াটার তো ওয়াটারই হয়, মানে ওয়াটারের মতন কি আর জিনিস আছে? ওয়াটার কালার ট্রান্সপারেন্ট মিডিয়াম কন্ট্রোলে আনাই তো হ্যাঁ, সব ওটা থেকে আনা বড় কষ্টের না? অ্যাক্রিলিক কালার যাবে, নাই তোমার হচ্ছে, হয়ে যাবে। ঘষে ঘষে, হ্যাঁ। ওয়াটার কালারটাই তো আসল, ওখানেই তো আসল পারদর্শিতা দেখাতে হবে। মানে আসল জাদু খেলা স্যারের। দেখো এখানে ঠোঁটের খালি কোনাগুলো দিলাম, দুপাশে হালকা করে মিডিয়াম লাইন, নিচের ঠোঁটের নিচের লাইনটা দিলাম। এবার কি ঠোঁটের মানে কোথায় কতটা হবে সেই জিনিসটা কিন্তু বেরোয় গেল। এবার হচ্ছে আমরা ঠোঁটের নিচের এই থুতনির এরিয়াটা ধরি, মানে এই জায়গাটা। এরপরে তো পেন্সিলের ক্লাস ধরো বেশি না, দুটো পরের দিন, তারপরের দিন দুটো। দেখো তারপরে কোন মিডিয়াম ধরবো? সফট প্যাস্টেল আছে, অয়েল প্যাস্টেল আছে, ওয়াটার কালার আছে, যেটা বলবে সেটাই শুরু করবো। অয়েল পেস্টেল, অয়েল পেস্টেল, অয়েল পেস্টেল। অয়েল প্যাস্টেল অয়েল পরে পেস্টেলের পর কালার পেন্সিলটা, হ্যাঁ। কালার পেন্সিল, ওগুলো করবো। কালার পেন্সিল পরেই ধরবো নি, কেন ওই স্যার? ইসের পরে হ্যাঁ, মানে হ্যাঁ। পেন্সিলের পরে অয়েল প্যাস্টেলটা, তারপরে ওয়াটারটা ধরবো, তারপরে আবার পরে অন্য অন্য মিডিয়াম, মানে পরপর করে তারপরে আস্তে আস্তে সব মিডিয়ামই করাবো। স্যার পরপর প্যাস্টেল করলে ভালো হতো না? তারপর সব প্যাস্টেল আছে, মানে অনেক মিডিয়াম আছে তো, মানে এক একটা মিডিয়াম এবং শিখতে শিখতে অনেকটা সময় লাগবে, একটু টাইম লাগবে আর কি। তো না, ওটা বলছি, ও আবার তো প্যাস্টেল প্যাস্টেল আবার বোর হয়ে যাবো আমি আবার। হ্যাঁ, মানে আমরা সবাই বোর হয়ে যাবো আবার। একই জিনিস করতে একই করতে ভালো প্যাস্টেল লাগবে না, মানে প্যাস্টেল। এগুলো সব ড্রাই মিডিয়াম হচ্ছে তো, এবার মাঝখানে তারপরে ওয়াটারটা ঢোকাবো, তাহলে ওয়াটার একটু ভেজা ভেজা, মনটা ভালো লাগবে, ভেজা ভেজা ব্যাপার। তারপর আবার শুকনোতে ফিরবো। মনটা বাজবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এখন যেগুলো চলছে সব ড্রাই মিডিয়াম আর চলছে। ঠান্ডার মধ্যে,
আর ঠান্ডার মধ্যে কিন্তু কি বলে, শীতকালে কিন্তু অয়েল এক করতে হবে কিন্তু, চোখ যতই জ্বলুক কিন্তু হ্যাঁ, ঠান্ডাটা অয়েল পড়লে নিতে হবে, অয়েল অয়েল। কালারটা ধরবো, কারণ ঠান্ডার সিজনটা অয়েলের জন্য উপযুক্ত। ঠান্ডাটা মানে একটু ভালো মতন যখন পড়বে তখন অয়েল কালারটা শুরু করবো সেই সময়। দেখো এইখানে না চোখের জায়গাটা আমি কিন্তু আগে চোখ আঁকছি না, হ্যাঁ, মানে এবার হচ্ছে কি করব, একটা ওভারঅল যেহেতু মুখটা স্কিনটা কি আছে ডার্ক আছে তো, আর একটু ড্রয়িংটা করে নিই, তারপরে হচ্ছে পুরোটা ওভারঅল একটা কি বলো বেস একটা লেয়ার দিয়ে দেবো। তাহলে কী হবে, পুরোটা একটা লেয়ার মানে একটা একটা মিডিয়াম টোন তৈরি হয়ে যাবে। তারপরে ওটার মধ্যে আরেকটু ডার্ক এবং লাইট ফেললেই অটোমেটিক ছবিটা খুব তাড়াতাড়ি বেরোয় যাবে, ঠিক আছে। আমি আগে ওভারঅল একটা সেটা নিয়ে নিই, ড্রয়িংটা মেন করে নিই, তারপরে দেখাচ্ছি। স্যার আরেকটা জিনিস, মানে তখন তাড়াহুড়ো শুনতে ভুলে গেলাম, কি বলে, ওই কলকাতার এটাতে যে সিলেকশন হয়ে যায় তাহলে তারপর ছবি করতে হবে তো 50টার মতন। করবে। না না, তা যে কোনো মিলাই মানে স্টিল লাইফও করা যাবে না, খালি আউটডোরও আরে যদি ওটা তো সিলেকশন হয়ে তুমি, যায়? ওটা তো জাস্ট সেলের জন্য, ওটা যা খুশি করা যাবে সেটা। স্টিল লাইফ তো আর কিনবে না কেউ। অ্যাক্রিলিকও স্টিল নিতে পারি। লাইফ কি কেউ কিনে নাকি? না না, ওটা না, অ্যাক্রিলিকও তাহলে করা সব ওটা যাবে। তোমার ইচ্ছা, ওখানে তো আর কোনো ওটা ইসে ব্যাপার নেই, ওটা তোমার ছবি। ওটা মানে ভাবতে হবে মানে কোন ছবি বিক্রি হতে পারে, সেই বিক্রির ওপরে ডিপেন্ড করে তোমাকে করতে হবে আর কি। আমি তাহলে চারকোল গুলা নিয়ে ওগুলা দেখে লাভ নাই, ছবি করতে হবে, সে সিলেক্ট হোক না হোক, ওগুলা দেখে লাভ আছে। সিলেক্ট হলেই করব, না হলে করব না, সেটা তো ব্যাপার নেই। ছবি আঁকতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, সিলেক্ট হলেও করতে হবে, না হলেও করতে হবে ছবি। করলাম। ছবি সবসময় মজুদ রাখতে হবে। হুম। সিলেক্ট না হলে করবে না ছবি, তাই তো? তাই বলতে যাচ্ছ? তোমার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না, কেমন যেন আটকে আটকে আসছে, সব আটকে যাচ্ছে। স্যার ওরকম বললেন কি করে? বললাম স্যার এরকম কেন ভাবছেন? এবার দেখো চারকোল পেন্সিলটা এবার কিছু জায়গাতে মানে যখন আমি পুরোটা আমি একটা বেস লেয়ার দেবো, যেহেতু উইলো চারকোল অনেকটা সফট, দেখো হাত দিয়ে যদি এরকম করি তাহলে এই মুছে যাচ্ছে। তো ওর জন্য ড্রয়িংটা কিছু কিছু জায়গাতে যাতে বেঁচে থাকে, মানে ড্রয়িংটা যাতে একদম পুরোপুরি না মুছে যায়, ওই জন্য কিছু কিছু জায়গাতে আমি দেখো পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছি এবং সেই জায়গাগুলো একটু হালকা ঘষে দিচ্ছি, তাহলে কী হবে, পরে মুছবে না আর কি এই ড্রয়িংগুলো। যখন পুরোটা একটা বেস লেয়ার দিয়ে দেবো সব জায়গাতে, না এই উইলো চারকোল পেন্সিল, এই উইলো চারকোল বলবো না, উইলো চারকোল দিয়ে তো দিয়ে দেওয়া হয়েছে, এবার চারকোল পেন্সিল নিয়ে, হ্যাঁ। আর এই শেপগুলো বোঝার জন্য তোমাদের এর আগেও বলা হয়েছে, আবারও বলি, ছবিটাকে যখন আঁকবে তখন কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু বোঝা যায় না, তখন চোখটাকে একটু মিটমিট করে দেখলে কি হবে, শেপগুলো কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে, হ্যাঁ। শেপগুলোকে
তোমাদের কিন্তু আগে দেখতে হবে, মানে আগে প্রত্যেকটা দেখো যে কোনো কিন্তু মানে ডিটেলিং কিন্তু এখনও নেই, কিন্তু ওভারঅল মুখের কিন্তু ড্রয়িংটা কিন্তু চলে এসছে। মানে প্রত্যেকটা দেখো যে এই কপালের যে এটা আছে, মানে রং দিয়ে যেটা করেছে দেখো, এই প্রত্যেকটা শেপ, এই দেখো এই শেপ, এখানে মাঝখানে দেখো বরফির মতো শেপ, এই চোখের এই জায়গাটাতে লাইনটা কেমন, সেই যে এই জায়গাটা সব কিছু কিন্তু শেপে কনভার্ট হচ্ছে। এই শেপটাকে মাথায় রাখতে হবে কিন্তু, মানে এই ছোটো ছোটো লাইনে প্রত্যেকটা লাইনকে কি ছোটো ছোটো করে লাইনে ভাঙতে হবে, এরকম ভেঙে ভেঙে ড্রয়িংটা তোমাদের করতে হবে। তাহলে কী হবে, ছবিটা একটু আর্টিস্টিক হবে এবং তোমার ড্রয়িংটাও ভালো লাগবে দেখতে। দেখো এবার আমি হচ্ছে দেখো এই যে একটা বেস লেয়ার যেটা বলছিলাম দিব, এই দেখো এরকম করে পুরোটা একটা, যেহেতু ডার্ক শেডের মধ্যে আছে তো পুরো ছবিটা দেখো একটা ডার্ক শেডের মধ্যে, ডার্ক কালারের মধ্যে আছে। তো এই জায়গাটাতে ডার্ক শেডটা করার জন্য আমি ওভারঅল একটা এরকম করে শেড দিয়ে দিচ্ছি, মানে একটা বেস লেয়ার দিয়ে দিচ্ছি। এরকম করে সোজা সোজা করে একদম স্ট্রেট লাইনের মতো করে বেস একটা লেয়ার দিয়ে দিবে। তারপরে যেখানে আলো ছায়াগুলো ধরে 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 বের করতে হবে আর কি, মানে যেখানে আরও বেশি ডার্ক আছে সেখানে আরও বেশি ডার্ক দেবো। পুরোটা আর কি এরকম করে হালকা করে একটা লেয়ার দিতে হবে তোমাকে। দেখো এরকম একটা বেস লেয়ার হলো। এবার হচ্ছে আমি এই এরকম এই হগ হেয়ার ব্রাশ আছে, এই ব্রাশটা দিয়ে কিছু কিছু জায়গায় দেখো একটু ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে এটার উপরে যেখানে লাইট হবে লাইট দেবো, যেখানে ডার্ক হবে ডার্ক দেবো। দেখো এই যে পেন্সিল, চারকোল পেন্সিল দিয়ে এই জায়গাগুলো দেখো অল্প অল্প করে মার্ক করে রাখলাম। দেখো এগুলোকে যখন ব্রাশ দিয়ে ঘষে দিলাম ওগুলো কিন্তু আছেই। এবার উইলো চারকোল দিয়ে পুরাপুরি দিলে কিন্তু কিছু জায়গাতে ধরো মুছে যেতে পারে ড্রয়িংটা, সেই ড্রয়িংটা হারিয়ে যেতে পারে, যার জন্য তোমাদের এরকম করে পেন্সিল দিয়ে দিয়ে দিতে হবে।
এবার দেখো চোখের এরিয়া জায়গাগুলো যে আছে সেই জায়গাগুলো বের করবো। হ্যাঁ, 40 মিনিট পরে কেটে যেতে পারে, তোমরা আবার লিঙ্ক দেবো, সেটাতে জয়েন করবে। এত দূর অবধি তো মনে হচ্ছে স্যার সবকিছু ঠিকঠাকই হচ্ছে। ভালো তো। ভালো, পরের গ্যারেন্টি নিতে পারছেন, তাই না? ছবি তুলে রেখে দিলাম। দেখো চোখের জায়গাটা দেখছো কীভাবে বেরোয় গেল জিনিসটা, পুরো কিন্তু ডিটেল না, কিচ্ছু নেই, খালি জাস্ট প্লেনভাবে দেওয়া আছে, কিন্তু ওই জায়গাটা বেরোয় গেল ডিটেল। এই মানে ফার্স্ট আমি শেপ নিয়েছিলাম, এইবার কিন্তু আস্তে আস্তে আমরা ডিটেলে গিয়ে ঢুকছি। প্রথমে এরকম ডিটেলে গেলে সমস্যা হতো, এইভাবে দেখো আস্তে আস্তে আমি ডিটেল, প্রথমে শেপটা নিয়ে নিলাম, ওভারঅল কোথায় কি হবে সেটার মার্ক করে রাখলাম, কোথায় চোখ হবে কোথায় নাক হবে সেই মার্কগুলো করে রাখলাম। এবার আমি কি করছি, আস্তে আস্তে এইভাবে করে ডিটেলিংগুলো ধরে ধরে বের করছি। দেখো অটোমেটিক ছবিটা কিন্তু
ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নেবে, কিন্তু লজ্জা ভয়ের কোনো ব্যাপার নেই। সবাই এখানে তোমরা শিখতে আসছো। উইলো চারকোল সম্পর্কে কোনো কিছু জানতে হলে আচ্ছা, কিছুটা করার পরে দেখো পেন্সিলে উইলো চারকোল মাথাটা কিন্তু ভোঁতা হয়ে গেছে। এটাকে আমাদের কি করতে হবে, ঘষে নিয়ে একটু শার্প করে নিতে হবে, নাহলে কিন্তু কী করে মোটা মোটা লাইন হবে, আবার কিন্তু বাজে হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে করে এই জায়গাগুলোতে দেখো ঘষে মাথাটাকে আর সরু করে নিতে হবে। এই জায়গাগুলো কিন্তু ভালো মতন মাথায় রাখবে। মানে আমরা যেটা করলাম প্রথমে এর আগে একটা ভ্যালু স্কেল দেখানো ছিল, ভ্যালুর যে লাইট টু ডার্ক যে ভ্যালুটা, এটা আমি প্রথমে কি করলাম, ড্রয়িংটা মোটামুটি করে এই যে ওভারঅল যে পুরোটা আমি দিয়ে দিলাম, সেটা কি হচ্ছে, একটা ধরো 3 নাম্বার ভ্যালু, 3 নাম্বার ভ্যালুটা পুরো ওভারঅল দিয়ে দিলাম, কারণ ডার্ক স্কিনের মধ্যে আছে এটা। ওর জন্য তুমি যে অল্প অল্প করে ধরে ধরে ওরকম না, পুরো ওভারঅল একটা দিয়ে দিলে দেখো এবার কি হচ্ছে, যেখানে একটু ডার্ক সেখানে একটু আমি ডার্ক ফুড করে দিলাম গালের এই সাইডে, যেখানে একটু বেশি ডার্ক চোখের এই জায়গাগুলো দেখো দিলাম, মানে খুব সহজে জিনিসটা কিন্তু বেরোয় যাচ্ছে। এই জিনিসটা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে কীভাবে করলে জিনিসটা বেরোয় যাবে সুন্দর করে। এবার এটা কিন্তু ব্লেন্ডিং স্টাম্প, পেপার স্টাম্প বলে এটাকে। ওই জিনিসগুলোতে কোনো যে জায়গাগুলোতে একটু আরেকটু ডিটেল দরকার, সেই জায়গাগুলো একটু দিয়ে দেবো।
স্যার আপনার নেটওয়ার্কে কি কোনো প্রবলেম দেখাচ্ছে? না, কেন? আমি না হালকা ব্লার দেখতে পাচ্ছি। ব্লার দেখাচ্ছে? হ্যাঁ, আগে যেমন একটু ক্লিয়ার দেখাচ্ছে এখন ব্লার দেখাচ্ছে আমার চোখে। বাকিদের আমি সবার তো কি আবার এরকম ব্রডব্যান্ড হচ্ছে? ইউজ। বাকিরা বলো তো একটু। হ্যাঁ, ব্লার দেখাচ্ছে একটু। আগের মতো ক্লিয়ার হচ্ছে না? सर जी ब्लर हो रहा है। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমি কেটে আরবার ওই লিঙ্কে জয়েন করছি, দেখি। হ্যাঁ, দেখো তো এখনো কি ব্লার দেখা যাচ্ছে নাকি ঠিক হলো? হ্যাঁ, ঠিক হলো এবার অনেকটা। আচ্ছা আচ্ছা। নিশান্তের এক্সিবিশন কেমন হলো? এক্সিবিশনে কি হচ্ছিল? हाँ सर, अच्छा ही हुआ लेकिन थोड़ा आदमी कम था वहाँ पे। कहाँ हुआ वो एग्जीबिशन? असम में ही? जी सर, असम में ही हुआ। छात्रीबाड़ी बोलता है उस एरिया का नाम। अच्छा तो अच्छा। वहाँ पर ही हुआ। आ, और एक है एग्जीबिशन मेरा 19 को है, 19 2021 अच्छा अच्छा। सितंबर में ही। कहाँ पर? तो वहाँ जू रोड तिनियाली बोलता है उस जगह का नाम। तो अच्छा, वहीं पर असम में ही। असम में। हाँ, हाँ। ठीक है ठीक है। तो 19 को शायद मैं क्लास नहीं कर पाऊंगा, इसलिए अच्छा अच्छा आपको अच्छा। अभी बोल दिया है। ठीक है। हाँ, फ्राइडे होगा उस दिन। फ्राइडे। हाँ, ठीक है। हाँ। रिकॉर्डिंग ठीक देख है। लेना। हाँ, रिकॉर्डिंग तो हाँ, हाँ, हाँ। ठीक है। जी जी। निशान भैया एग्जीबिशन का पिक भेजिए ग्रुप में। हाँ, श्योर श्योर। भेज दूंगा। এবার এই পাশে চোখটা করছি, দেখো। আচ্ছা, এই কপালের এই জায়গাটা করে নিই একটু।
স্যার হুম। মাঝে মধ্যে একটু অরিজিনাল রেফারেন্সটা দেখে একটু বুঝিয়ে দিন, তাহলে না মানে ভালো হবে কোথায় কি দিচ্ছি না দিচ্ছি। মানে এখন তো খালি দেখে দেখে করছি, আচ্ছা, মাঝে মধ্যে একটু দেখে দিলে আর কি বুঝতে পারবো কোথায় কিভাবে করতে হবে না করতে হবে। অ্যাকচুয়ালি পাশাপাশি রাখা গেলে সবথেকে ভালো হতো, কিন্তু পাশাপাশি তো রাখাটা যাচ্ছে হ্যাঁ না হ্যাঁ কিছু। হ্যাঁ। মানে এইভাবে করে করতে, এইভাবে করে দিলে পাশাপাশি মোটামুটি কিছুটা দেখা যাবে এই যে, কিন্তু ক্যামেরাটা রাখাটা চাপ হয়ে যাবে। স্যার খাতাটা ঘুরিয়ে করতে হবে, তাহলে আপনাকে তাহলে এদিকে বুঝতে হবে। এই তোমরা দেখতে পাচ্ছ এরকম করে? হ্যাঁ হ্যাঁ। মানে মোবাইলটা মনে হয় ঘোরাতে হবে তোমাদের, না? হুম হুম। দেখো তো এরকম করে দিচ্ছি। এই যে উপরে দেখো, উপরে ডার্ক একদম পুরো এই জায়গাটা করে দিচ্ছি। না স্যার, কোনানো যাচ্ছে না, সম্পূর্ণ ঘুরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো একটা ফোন আসছে, হ্যাঁ ফোনটা একটু ধরে নিই। দেখা যাচ্ছে। ঠিক আছে। আবার ফোন আসলো। যারা দেখছো শুধু কাজটা বাড়িতে করবে, মানে এই কাজটাতে মানে আলো ছায়া এবং ডার্ক শেডের মধ্যে কাজটা, তো মানে এটার মধ্যে না করলে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তো দেখো ব্রাশ দিয়ে আর একটু আমি এই জায়গাগুলোতে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই হগ হেয়ার ব্রাশটা ইউজ করতে হবে, ঠিক আছে? কারণ হগ হেয়ার ব্রাশটা কী হয়, যেমন অনেকটা হার্ড, তো মাথাটা অনেকটা হার্ড, এই জায়গাগুলোতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার যদি সফট তুলিটা নাও তাহলে কিন্তু হবে না। মানে অ্যাকচুয়ালি এখানে ব্লেন্ড বলতে সেরকমভাবে ব্লেন্ড না, মানে এটা একটু টেক্সচার টাইপের থাকছে। মানে হগ হেয়ার দিয়ে করলে কী হচ্ছে দেখো, একটু মানে ওইভাবে একদম স্মুথ ব্লেন্ডিং না, এটা টেক্সচারটাকে রাখা হচ্ছে কিছুটা। তো আর তোমার হচ্ছে যদি ওই ওয়াটার কালারের যে সফট ব্রাশগুলো, ওগুলোতে কিন্তু আর হবে না, লাইন লাইন টাইপের একটু অন্যরকম হয়ে যাবে। ওই জন্য হগ ব্রাশটাই নিতে হবে। এটা কয় নাম্বার হক ব্রাশ? 4? হ্যাঁ হ্যাঁ। আমার গুলো তো সব ওই অয়েল আর অ্যাক্রিলিক করার জন্য। আবার ভাবছি এই সেট থেকে বার করবো, একটা এক্সট্রা নিয়ে নিবো নাহলে। হ্যাঁ, একটা এক্সট্রা রেখে দিবে, ওটা চারকোল করার জন্যই রাখবে শুধু। তাহলে নামা লাগবে, একটা এক্সট্রা নিয়ে নিবো। সিঙ্গেল কিনে নেবে একটা, হুম। সিঙ্গেল। আবার ব্রাশের গল্প বললে আমার মাথা চিল্লাবে, আবার ব্রাশ। সিঙ্গেল তো কিনতেই পাওয়া যায়, অসুবিধা তো নেই। না না, আমার মা যখনই ব্রাশের গল্প বলি তখন তো ব্রাশ কিনা শেষ হয় না। ও, অয়েলের গুলা তো পড়েই আছে না, ওগুলা ইউজ করি না। বলে আমি কি জানতাম তখন আমার চোখের হবে। তো কি ওটাতেও হতো কাজ। হুম। তোমার তো অয়েল করলে প্রবলেম হয়, সমস্যা তোমার। এটাই ভগবান আমার একটা বাজে একটা সাইড দিয়ে দিয়েছে আর্টের ক্ষেত্রে। অয়েলে অনেকেরই প্রবলেম হয়, মানে অ্যালার্জি প্রবলেম যাদের, হ্যাঁ ওই অয়েল কালার করলে সমস্যা হয় আর কি। কারণ অয়েলের ওই তেলটা বা ওটা থেকে যে ইগুলো বেরোয় না, অনেকের ওটা সমস্যা হয়, অ্যালার্জি প্রবলেম হয়। তো স্যার যারা কন্টিনিউ করে তাদের তো তাহলে একটু হলেও ক্ষতি করে, এলার্জি থাকুক কি না থাকুক। না, সেরকম ক্ষতি করে না। মানে অয়েলের মধ্যে কি অনেক কিছু মেশানো থাকে, তো অনেক কেমিক্যাল টাইপের থাকে, ঠিক আছে? ওগুলা তো যেরকম মানে তোমার হচ্ছে খুব সাবধানে করতে হয়, মানে যাতে মুখে ঢুকে কোনোভাবে না যায়, বা হাতটাতে লেগে গেলে ওগুলাতে ভালো মতো ওয়াশ করে নিতে হয়। এবার হচ্ছে কি ওটার থেকে যে তোমার গ্যাস টাইপের যে বেরোচ্ছে বা কেমিক্যালের যে একটা মানে যাদের এই যে অ্যালার্জির প্রবলেম হয়, সে তাদের হচ্ছে সমস্যা একটু ওটাতে। এবার যাদের প্রবলেম নেই তাদের কোনো সমস্যা হয় না।
ও অনেকে যেরকম ডিম খেলে অ্যালার্জি হয়, কিন্তু যাদের হয় না তাদের কি সমস্যা হবে? কিছুই হবে না। তো সেরকমই বিষয়টা আর কি। হুম। দেবাশিসের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলো, হ্যাঁ? কোনো কিছু ঠিক জিজ্ঞাসা আছে স্যার। থাকলে বলবে। তোমার মেয়ে দেবাশিসের এমনি মেনলি কি সমস্যা, বা কি মানে তোমার হচ্ছে এখানে অ্যাডমিশন নেওয়ার কারণটা কি, বা কি শিখতে চাইছো তুমি একটু বলো। স্যার মোটামুটি ভ্যালুসটা না আমার ঠিক আমি ধরতে পারি না, তারপর লাইট অ্যান্ড শেডটা গন্ডগোল হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ কিছু জায়গায় প্রবলেম হয়। ও, আর মেনলি তো তুমি বললে অ্যাক্রিলিকটাই বেশি পছন্দের, বেশি অ্যাক্রিলিকটা করো, তাই তো? হ্যাঁ, বেশি পছন্দের মিডিয়াম হচ্ছে অ্যাক্রিলিক। অ্যাক্রিলিকটা। আর এমনি ওয়াটার কালারে কাজ করেছো? হ্যাঁ, ওয়াটার কালার করি। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, অসুবিধা নেই যেটা। ওয়াটার কালারও খুব পছন্দের মিডিয়াম, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। অল্প স্বল্পই করা হয় আর কি, অ্যাক্রিলিকটা বেশি করা হয়। অ্যাক্রিলিকটা বেশি করা হয়। সব মিডিয়ামেই করতে হবে, যেটা পছন্দ সেটা বেশি করতে হবে, এবং মোটামুটি ওভারঅল সব মিডিয়ামটাই করতে হবে, এবং যেটা পছন্দ বেশি। যেরকম আমার সব থেকে পছন্দ হলো ওয়াটার কালার, ওই জন্য আমার 90% ছবি হলো ওয়াটার কালারে। আমার ফেসবুক আইডি বা যে কোনো আইডি ঘাটবে দেখি 90% ওয়াটার কালার। তার মধ্যে 10%-এর মধ্যে থাকছে অ্যাক্রিলিক, অয়েল, চারকোল, সবই থাকে আর কি, সবই করি। কারণ ওয়াটার করতে করতে যখন বিরক্ত লাগে তখন এই যে আবার চারকোল ধরি, কোনো সময় হয়তো অয়েল করলাম, কোনো সময় অ্যাক্রিলিক করলাম। তো কিন্তু যেটা একটা মিডিয়াম অবশ্যই তো সবারই একটা পছন্দের বিষয় থাকে, কিন্তু সেইটাকে যেটা পছন্দর বিষয়টা হবে বা পছন্দের মিডিয়াম হবে, সেইটাকে একদম মানে তোমাকে একদম দারুণভাবে তৈরি করতে হবে। যে কোনো একটা মিডিয়ামকে যখন তৈরি করে নেবে ভালো মতন, তারপরে যে কোনো মিডিয়ামই তুমি ধরো না কেন সেটা মোটামুটি ভালোই হয় আর কি। কারণ একটা মিডিয়াম থেকে সব কিছু ওটা শেখা হয়ে যায়। শেখা বলতে যেরকম লাইট অ্যান্ড শ্যাডো ব্যাপারগুলো, ডেপথ কীভাবে ছবিতে নিয়ে আসবো, সেটা কি মানে সেটা তো একটা বেসিক জায়গা, এবং সেটা বেসিক জায়গা মানে একাডেমিক জায়গা। সেই জায়গাটা যদি স্ট্রং হয়ে যায়, সেখানে যে কোনো মিডিয়ামই আসুক না কেন, অটোমেটিক ছবিটা ভালো হবে। আর ওয়াটারের ক্ষেত্রে কি হয়, সেটা ওই জলের প্রবলেম, মানে জলটাকে কন্ট্রোল করা। ওয়াটার কালার জল তো নিজস্ব ছন্দে চলে, সেটাকে হাতের মুঠোয় আনা এবং তাকে মানে ব্যালেন্সে আনা খুবই কঠিন জিনিস আর কি। তো সেইটা একটু হাতে ধরা কম দেয় আর কি, কিন্তু অন্য অন্য মিডিয়াম মোটামুটি সবই হাতে ধরা দিয়ে দিবে একটা মিডিয়াম যদি। আর যদি ওয়াটার কালারটাকে মানে একদম স্ট্রং করা যায়, কারণ ট্রান্সপারেন্ট মিডিয়াম যে মানে সব থেকে ভালো পারবে, তার যে কোনো মিডিয়াম করতে প্রবলেম হবে না, যে কোনো মিডিয়াম খুব সহজেই করে ফেলবে। ট্রান্সপারেন্ট মিডিয়ামটা হ্যান্ডেল করাটা খুব চাপের হয় আর কি। জল নিজস্ব গতিতে চলে, তো নিজস্ব ধারাতে চলে, ওকে নিজের হাতের মুঠোয় আনাটা একটু চাপ হয় তখন। তো ওটাকে যদি নিয়ে আসা যায়, ব্যাস। আর একটু ঘষে নিচ্ছি, হ্যাঁ, মাঝে মধ্যে এরকম একটু ঘষে নিবে মাথাগুলো, যাতে সরু থাকে, কারণ এখানে ছোট ছোট নিখুঁত কাজ। এবার যেগুলো মাথাটা একটু মোটা মোটা কোথায়, যখন ধরো এই সব জায়গাতে দিবে তখন সরু না থাকলেও হবে, কিন্তু যেগুলো যে ছোটো ছোটো চোখের এরিয়া, নাকের এরিয়া, ডিটেলিং জায়গাগুলো ছোট ছোট, সেই জায়গাগুলো কিন্তু মাথাগুলো সরু রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। মানে প্রবলেম হবে বলতে মোটা মোটা লাইন পড়বে, শার্প হবে না লাইনগুলো, এবং তার সঠিক জিনিসটা আসবে না, যেটা চাবে সেটা কিন্তু আসবে না। তো ওইটাকে মাথায় রাখতে হবে।
এবং ছবির মধ্যে যত লেয়ার ইউজ করা যাবে তত কিন্তু ছবির ডেপথ আসবে। লেয়ার কীভাবে ইউজ করব যেটা বললাম আমি, বা ভ্যালু যেটা বলে, মানে একটা ছবিতে 5, 6, 7, 8 যত ভ্যালু ইউজ করবে, বা লেয়ার যেটাকে বলি আমরা, যেরকম প্রথমে আমি একটা বেস লেয়ার দিয়ে দিলাম, তারপরে কি করছি, যে দেখো নাকের এই সাইড একটু ডার্ক আছে, সেখানে একটু, যেখানে যতটা ডার্ক, মানে ছবিটা তোমাকে ভালো করে অবজার্ভ করতে হবে, যে ছবিটাই তুমি রেফারেন্স নিয়ে করবে সেটাকে ভালো করে অবজার্ভ করবে, কোথায় কতটা ডার্ক, কোথায় মানে লাইট, মিডিয়াম লাইট, মানে এর আগে জিনিসগুলোতে বোঝানো হয়েছে, মানে ওই যে তো কোথায় তোমার হচ্ছে লাইট, কোথায় হাইলাইট, লাইটের পরে আসে হাইলাইট, কোথায় ডার্ক, তারপরে হাই ডার্ক, কোথায় মিডিয়াম টোন, মানে লাইট এবং ডার্কের মাঝখানে যে মিডিয়াম টোন, যেটা আমি ফার্স্টে একটা দিলাম ওটা মিডিয়াম টোন বলে, পুরোটাতে দিয়ে দিলাম, কারণ এটা পুরো ডার্ক স্কিনের মধ্যে আছে, ডার্ক মানে ডার্কের মধ্যে আছে। এটা যদি তোমার হচ্ছে আরেকটু ফর্সা হতো ছেলেটা, বা মুখের মধ্যে আলো পড়তো, তাহলে কী করতাম, অতটা ডার্ক করে দিতাম না, ওটাও পুরোটাই দিতাম, কিন্তু অনেকটা লাইট করে দিতাম, তারপরে সেটার মধ্যে দেখো কি করছি, প্রথমে একটা বেস, দেখো এই যে এর বেস লেয়ার এদিকে দেখা যাচ্ছে, কি করছি, যেখানে ডার্ক আছে খালি ডার্কগুলো মানে দিয়ে দিচ্ছি একটু বেশি। এরপরে কী করবো বলো তো, এরপরে লাইটগুলো ফেলবো, এখন কিন্তু লাইট ফেলিনি আমি মুখের মধ্যে, মানে ডার্কগুলো ফেলে দিচ্ছি, এবার অটোমেটিক এই জায়গাগুলো কি বেস লেয়ার ছিল ওগুলো লাইট অটোমেটিক মনে হচ্ছে কি লাইট অটোমেটিক মুখের মধ্যে পড়ে আছে, ওটা অটোমেটিক হয়ে যাচ্ছে কিন্তু, মানে একটা মিডিয়াম টোন ফেলার পরে এবার আমি ডার্কগুলো ফেলছি, খালি ডার্কগুলো দিচ্ছি, অটোমেটিক লাইট জায়গাগুলো বেরোয় যাচ্ছে। এরপরে আমি যেটা করবো হাইলাইটগুলো দেবো, হাইলাইট এখনও দিইনি, মানে লাইট অটোমেটিক হয়ে যাচ্ছে, লাইট হবে, তারপরে হাইলাইট, এটা তো লাইট হচ্ছে, তারপর কিছু জায়গাতে একটু আরেকটু কম লাইট আছে সেই জায়গাগুলো দিব, এবং হাইলাইটটা দিব, দেখবে ছবিটার মধ্যে আরও ডেপথ চলে আসবে তখন। এরকম একটু ধরে ধরে যত্ন নিয়ে করতে হবে, ছবি অটোমেটিক আসবে। এবং যেটা সবার আগে ছবি আঁকার আগে যেটা বলা, আগে দেখতে শিখতে হবে, যে দেখতে ভালো জানবে, দর্শনটা ঠিক রাখতে হবে আর কি, দেখাটা যার ভালো হবে, যার অবজারভেশন পাওয়ারটা অবজার্ভ করতে হবে সেইটা, আর তোমার হচ্ছে তার ছবি কিন্তু তত ভালো। এবার অবজারভেশন পাওয়ারটা বাড়ানোর কিন্তু কিছু প্রসেস আছে, বেসিক প্রসেস আছে, এবং সেই জিনিসটা মানে এর আগে বলা হয়নি, সবাই একটু মন দিয়ে ব্যাপারটা শোনো। এই মানে তোমাদের ধরো অবজারভেশনটা দেখবে তোমরা কীভাবে নিজের অবজারভেশন পাওয়ারটা বাড়াবে, মানে ছোট একটা জিনিস নাও, মানে সিম্পল আছে, সাপোজ ধরো আমার কাছে এই জিনিসটা যে স্ট্যান্ডটা আছে, এইটাকেই সাপোজ ধরো সামনে রাখা হলো, এবং তুমি সেটাকে মন দিয়ে ভালো করে দেখো যে কোথায় কতটা আছে, ড্রয়িংটা আর কি, ধরো তুমি যাতে না দেখে আঁকতে পারো, ঠিক আছে, তার জন্য তুমি আগে মন দিয়ে ভালো করে ছোটো ছোটো জিনিস নাও, প্রথমে অত মানে কঠিন জিনিস না, ছোটো ছোটো জিনিস নাও, সেটাকে ভালো মতন দেখো, তার আকার, তার প্রপোর্শন, মাপ ঝোঁকটা, কোথায় পাতলা আছে, কোথায় একটু মোটা হয়ে গেছে, উপরের পার্টটা নিচের পার্টের তুলনায় কতটা উঁচুতে আছে, প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে ভালো মতন অবজার্ভ করতে হবে। সেই অবজার্ভ করার পরে তুমি চোখটা বন্ধ করে সেটাকে দেখো যে তোমার মেমোরিতে সেই ছবিটা তোমার ভেসে উঠছে কি না। তখন দেখবে কিছু জায়গাতে তখন দেখবে অটোমেটিক মাথার মধ্যে ক্লিক হবে যে এই জায়গাতে তো দেখা হয়নি ভালো মতন, এই জায়গাটা কী আছে জানি, এই জায়গাতে কী আছে জানি, সেই জিনিসটা তুমি আরেকবার দেখো, সেই জায়গাগুলো ক্লিয়ার করে নাও, করার পরে সেই জিনিসটাকে তুমি না দেখে আঁকানোর চেষ্টা করো। সেই জিনিসটাকে না দেখে যখন আঁকানোর চেষ্টা করবে, তখন আঁকতে যাবে, তখন দেখবে বেশিরভাগটাই তুমি পারছো, কিন্তু দু একটা জায়গাতে তাও মনে হবে এই বাবা এই জায়গাটা তো দেখা হয়নি ভালো মতন, ওই যে দেখাটা হয়নি, তার মানে তোমার অবজারভেশনটা ঠিক মতো হয়নি। তুমি যদি ফুললি না দেখে সেইটাকে পারফেক্টলি, তুমি যেটা দেখছো যেইভাবে দেখছো সেই জিনিসটাই যদি পারফেক্টলি এনে দিতে পারো, তার মানে তোমার দেখা সঠিক হয়েছে। তো এইভাবে করে করে তুমি নিজের অবজারভেশন পাওয়ারটাকে বাড়াতে পারো। এটা বললাম আমি ড্রয়িংয়ের ক্ষেত্রে। এবার ড্রয়িং ধরো তুমি পারফেক্টলি এনে দিতে পারলে, এইবার তোমার আসলো এরপরে সেটাকে কালারে, মানে তোমার এটার কালারটা কীরকম, কোথায় হাইলাইট পড়ছে, কোথায় লাইট পড়ছে, হ্যাঁ, কোথায় ডার্ক আছে, সেইগুলোকেও ভালো করে অবজার্ভ করতে হবে তোমাকে। কোথায় ধরো রিফ্লেক্টেড টোন, অর্থাৎ হয়তো কোনো কিছু জিনিসের উপরে রাখছো, সেটার রিফ্লেকশন হয়ে হয়তো ওটার গায়ের মধ্যে হয়তো একটু লালচে ভাব হয়ে গেছে। এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলোকে তোমাকে ছোট ছোট জিনিস, তুমি বড় কিছু জিনিস নেওয়ার দরকার নেই, ছোট ছোট জিনিসগুলো নিয়ে সেইটাকে ভালো করে দেখে না দেখে করার চেষ্টা করবে। বাড়িতে অনেক ছোট ছোট জিনিস পাবে, সেইভাবে করে কিন্তু তোমার অবজারভেশন পাওয়ারটা বাড়বে।
আর এই অবজারভেশন কি পাওয়ারটা যত বাড়বে তখন কি হবে, তুমি যে কোনো রেফারেন্স বা তুমি মডেল কোনো কিছু দেখে করছো বা তুমি হচ্ছে মন থেকে কোনো কিছু করছো, দেখবে তোমার অটোমেটিক মেমোরির মধ্যে এই সব জিনিসগুলো না, ছোটো ছোটো জিনিসগুলো থেকে যাবে। সব কিছু যাবে না, হারাবে না, তার মধ্যে অনেক কিছু থেকে যাবে যেটা তোমার ড্রয়িংয়ের ক্ষেত্রে মানে বিভৎস কাজে লাগবে। মানে এবং তোমার এইভাবে করে তোমার মেমোরি, ড্রয়িং পাওয়ার বাড়াবে, তোমার মানে কল্পনা শক্তি বাড়াবে, কারণ তোমার হচ্ছে প্রত্যেকটা জিনিস মনে করে করে করতে হচ্ছে, কল্পনা শক্তি বাড়াবে, এইভাবে অবজারভেশন পাওয়ার বাড়াবে। এবং তুমি যেটাই দেখবে কি না রাস্তাঘাটে বা যা দেখবে সেটাকে মানে ওই দেখার মতো করে দেখবে, যে তার প্রত্যেকটা জিনিসকে যদি আমি না দেখে আঁকতে যাই পারবো তো সেটা করতে, সেইভাবে করে তোমরা দেখবে, দেখবে অটোমেটিক তোমাদের ছবি ডেভেলপ হতে বাধ্য। হ্যাঁ, মানে তোমরা যদি এই প্রসেসে চলো, কিছুই না, প্রতিদিন তুমি 5টা করে ড্রয়িং, ছোট ছোট জিনিসের ড্রয়িং, যেটা আমি বললাম অবজারভেশন পাওয়ারটা বাড়ানোর জন্য, নিজের কল্পনা শক্তিটাকে বাড়ানোর জন্য ছোট ছোট জিনিসটাকে ভালো করে দেখো, দেখে তার না দেখে সেটা ড্রয়িংটাকে একদম পারফেক্ট করার চেষ্টা করতে হবে। খালি করে দিলাম ক্যাজুয়ালি সেটা না, পারফেক্ট একদম যেমনটি দেখছো তুমি তেমনটা, সেটাকে আগে ভালো করে দেখবে। মানে ফট করে 2 মিনিট দেখেই সঙ্গে সঙ্গে ড্রয়িং করতে শুরু করবে না, সঙ্গে সঙ্গে করা যাবে না, সেটাকে ভালো করে আগে দেখে নিতে হবে। এবং চোখ বন্ধ করলে তোমার সেই ছবিটা ভেসে উঠছে কি না মেমোরির মধ্যে, সেইটা তোমাকে দেখতে হবে। যদি হচ্ছে তারপরে তুমি সেই ড্রয়িংটা করা শুরু করো, দেখবে তখন এইভাবে করে করতে করতে তুমি যদি 1টা মাস কন্টিনিউ করতে পারো, তুমি যে কোনো ছবি একবার দেখি না তোমার মেমোরিতে ওটা মানে ক্যাচ হয়ে যাবে, মেমোরিতে সেট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি দেখে পারবে এটাকে। যে কোনো হয়তো মানুষ হাঁটছে, ফট করে মানে হাঁটার ভঙ্গিমাটা কি, কেমনভাবে হেঁটে গেল, সেটা তোমার মেমোরিতে সেট হয়ে সঙ্গে সঙ্গে তুমি আঁকতে যাবে, দেখবে হয়ে যাবে ওটা। কিন্তু এখন তুমি করতে যাও, দেখবে বেশিরভাগটাই ভুল হবে, কারণ তোমার মেমোরিটা সেইভাবে মানে ক্যাচিং পাওয়ারটা তোমার মধ্যে নেই, অবজারভেশন পাওয়ারটা তোমার কাছে নেই। এই অবজারভেশন পাওয়ারটা বাড়ানোর কিন্তু এই একটাই পন্থা এবং একটাই বুদ্ধি, এইভাবে করে করে যদি করো এটাকে, মানে তোমাদের যতটা তোমরা জানো বা যতটা শিখছো, যা যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ এটা অ্যাডভান্স দেখাচ্ছি, কিন্তু তোমাদের গোড়াতে কিন্তু গলদ থাকলে এই অ্যাডভান্স জায়গাতে কিন্তু কোনোদিনই ডেপথ আসবে না। সেই জায়গাতে তোমাদের ক্লিয়ার করতে গেলে তোমাদের কিন্তু একদম গোড়া থেকে শক্ত করতে হবে নিজেদের ড্রয়িং, নিজেদের অবজারভেশন পাওয়ার বাড়ানো, কল্পনা শক্তি বাড়ানো, প্রত্যেকটা জিনিস। তাহলে দেখবে ছবির মধ্যে অটোমেটিক সেই জিনিসগুলো ইম্প্যাক্ট হবে এবং সেটা খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট দিবে। কারণ এটা কিন্তু খুব সাধনার জায়গা, সেখানে কিন্তু ফাঁকি মারলে কোনো দিনই কেউ এগোতে পারবে না। সেই একটা ছোট অল্প লেভেলে একটু ভালো আঁকছি, ব্যাস এইটুকুতেই শেষ, অল্প ভালো আঁকছি, হ্যাঁ পাড়ার 10-5 জন বাহবা দিচ্ছে, ব্যাস এইটুকুতেই শেষ হতে হবে। বিশাল আকারে ভাবতে গেলে কিন্তু সেটাকে তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। একজন সফল আর্টিস্ট হতে গেলে তোমাকে দিনে 7-8 ঘন্টা করে খাটতে হয়। সেটা শুধু মানে সফল আর্টিস্ট মানে যারা সব মানে সফলতা পেয়ে গেছে তারাও কিন্তু পরিশ্রম কন্টিনিউ করে যায়। বিভিন্ন বড় বড় আর্টিস্টের ইউটিউব তো দেখো, পডকাস্টগুলো শুনবে, দেখে বড় বড় আর্টিস্টের তাদের পডকাস্টগুলো দেয়, হ্যাঁ তারা কত পরিশ্রম করে, পরিশ্রম করলে একটা জায়গাতে যাওয়া যায়, প্রচুর পরিশ্রমের বিকল্প নেই। এই কারণ এই লাইনটা এতটাই কঠিন, হাজার লক্ষ, হাজার তো ভুল কথা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আর্টের ফিল্ডে আর্ট নিয়ে কাজ করে, তার মধ্যে থেকে নিজেকে মাথা তুলে দাঁড়ানো এবং তাদের মধ্যে থেকে তুমি অন্যতম হবে, সেইটা করতে গেলে তো তোমার সবার থেকে বেস্ট কাজ করতে হবে এবং সবার বেস্ট কাজ করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। মানে এটা নিয়ে যদি তুমি প্রফেশনালি করতে যাও, এবার হবি হিসাবে যদি করো না আমি একটু হালকা পাতলা একটু ভালো আঁকবো ব্যাস, সেটার জন্য করলে আলাদা ব্যাপার, সে নিজের মতো করে। কিন্তু প্রফেশনালি আমি যে কথাটা বললাম সেটা একদম প্রফেশনালি যদি কেউ এটা নিয়ে কেরিয়ার করতে চায়, এটার কিন্তু ব্রাইট কেরিয়ার আছে, কিন্তু সেটা খুবই সঠিকভাবে পরিশ্রম করতে এবং সঠিকভাবে কাজগুলো করতে হবে। তো সেই জায়গায় মাথায় রেখে কাজ করতে হবে, আশা করি সবারই ভালো ছবি আঁকতে পারবে। মানে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো অজুহাত দেওয়া যাবে না যে আজকে এখানে যাব ওখানে যাব আড্ডা মারবো বন্ধুদের সাথে, এই সব কম্প্রোমাইজ করা যাবে না। এইসব জিনিসকে বেশি প্রায়োরিটি দিলে ছবি কিন্তু হবে না। দেখো ছবিটা আসছে না, জিনিসটা দেখো কতটা ধীরে ধীরে কীভাবে কী থেকে কী হচ্ছে, বিষয়টা একটু ভালো মতন ব্যাপারটা বোঝো। এইভাবে করে করে যে কোনো ছবিটাকে কিন্তু কনভার্ট করতে হবে আস্তে 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 ধীরে ধীরে কিন্তু রিয়াল জায়গাতে।
যেটা বললাম কি অবজারভেশন হচ্ছে? জাদু খেলা হচ্ছে, জাদু খেলা। জাদু খেলা কিছু নেই, ছবি জাদু খেলা হচ্ছে স্যার। জাদু, তোমার তো খালি জাদু খেলা। জাদু খেলা তো মন্ত্র দিয়ে হয়, বা হাতের হাতের কি ওটা কলা কৌশল আর কি, এটা তো আর মন্ত্রপুত না। ওই যাই হোক, এই জাদুই তো, এটা তো সবাই পারে না করতে। যেটা পারে না ওটাই তো জাদু, চমৎকার যেটা আমরা বলি, তাই না? তাই না? এরকম করাটাই তো জাদু খেলা। গৌরব, যেটা বললাম ওই অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে, যেভাবে বললাম ওইভাবে করেও তোমাকে দেখতে হবে কিন্তু, তাহলে কি হবে, ড্রয়িং টয়িং এগুলো ভুল হবে না, এগুলো সঠিক ড্রয়িংটাই হবে। কারণ তুমি কি মাঝে মাঝে না দেখতে পারো না, মানে সঠিক দেখাটা শিখতে হবে। দেখাটা সঠিক না হ্যাঁ, হলেই, এটা কিন্তু বাস্তব কথা। আমি সঠিক দেখাটা এই না হলেই তখনই কিন্তু গন্ডগোল। ওই যে আমার গোড়ায় গলদ যে, ওই যে আগে ওই ভালো করে ওই করাটাই করিনি, এখনই করতে হবে যা করার, এগুলা থেকেই যাবে এখনই আমার। করতে হবে, এখনই জিনিসগুলোকে শুধরে নিতে হবে, তাহলে কি হবে, কারণ এখনও সময় যায়নি, এখনও অনেক টাইম আছে, বয়স কম আছে এখনও। মাথায় রাখবে 30 বছরের মধ্যে, 30 বছর বয়সের মধ্যে আর কি, 30 বছর বয়সের মধ্যে যাতে একটা ভালো জায়গা তৈরি হয় আর্ট ফিল্ডে। করতেই হবে, না মান তার সম্মান চলে জন্য যাবে। নিজেকে খাটতে হবে প্রচুর, এবং সব থেকে যেটা দরকার আর কি, অবজারভেশন পাওয়ারটা, অবজারভেশন পাওয়ারটা যদি ঠিকঠাক থাকে না, তোমার ছবি অটোমেটিক ভালো হতে বাধ্য, ভালো হবেই। কারণ তুমি দেখতে শিখে গেছো, দেখতে যে শিখবে না সে কোনোদিনই ছবি আঁকতে পারবে না ভালো। দেখাটা যার ভালো, অ্যাকচুয়ালি আমাদের ছবি আঁকার প্রথম ধাপটা হলো চোখ। চোখটা আমাদের, আমাদের ছবি আঁকতে গেলে 3টা জিনিস লাগে। হাত তো জাস্ট খালি একটা মাধ্যম, সবার প্রথমে যেটা লাগে চোখ। চোখ দিয়ে ভালো করে অবজার্ভ করতে হয় এবং সেটা মেমোরিতে রাখতে হয়, মানে চোখ, মন, এবং তারপরে লাস্টে হলো হাত। যেটা মানে চোখ যেটা অবজার্ভ করে মেমোরিতে স্টোর করে রাখবে, কোনো সময় আঁকতে দিলে কি হবে, ফট করে তার হাত দিলেই হবে না, সেটা মেমোরি ডাইরেকশন দিবে। চোখ দিয়ে সেটা দেখে দেখে হাত খালি কি করবে, সেই যে ডাইরেকশন দিচ্ছে আমাদের ভেতর থেকে, সেইভাবে খালি হাতটা কাজ করবে। এটা আর আর কিছু না, হাতের কিন্তু তেমন কিছু কাজ না, মেন কিন্তু চোখের কাজ আর আমাদের মেমোরির কাজ, মনের কাজ। হুম। আমাদের কিন্তু হাতের কাজ, কিন্তু যদি আমি 100%-এর মধ্যে আমি ডিভাইড করি, একটা ছবি আঁকতে গেলে কি লাগে, মানে আমাদের মানে টুলস বাদে আর কি, সেটা আমাদের কি লাগে, সবার 1 নাম্বার হলো মাইন্ড, যেটা ধরো 50% আমাদের কাজে লাগে একটা ছবি আঁকতে গেলে। তারপরে 50%-এর পরে 40% হচ্ছে 90, মানে 100%-এর মধ্যে 50% মাইন্ড, 40% হচ্ছে আই, চোখ, আর 10% মাত্র হাতের কাজ। 10% হাতের কাজ কেন, কারণ হচ্ছে ওই প্র্যাকটিস করতে করতে কিছুটা হাতের মানে ই থাকে, যে হাতের ফ্লোটা, যে এই জিনিস মানে হাতের যে ফ্লোগুলো, এগুলো করতে করতে কী হয়, আমাদের এই যে অ্যাকচুয়ালি এক্সারসাইজ হয় তো, এই জয়েন্ট, রিস্ট, তারপরে উপরের জয়েন্ট, এগুলো করতে 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 একটা হাতের ফ্লো আসে, ওইটার জন্য 10%, আর কিছুই না হাতের। হাতের মানে ভূমিকা এইটুকুই ছবি আঁকানোর ক্ষেত্রে, 10% 100-এর মধ্যে। কিন্তু বাকি যে 90% কিন্তু মাইন্ড আর চোখ, অবজার্ভ পাওয়ার, অবজারভেশন পাওয়ার, এবং সেটাকে স্টোর করে রাখা মাইন্ডে, সেই পাওয়ারটাকেই। আর আমরা বেশিরভাগ কী করে, হাতের ওপরে জোর দিই, মানে হাতটাকে আমরা বেশি করতে চাই, কিন্তু হাত বেশি করলে তো হবে না। মানে যেই জায়গাটা আমাদের জোর দিতে হবে, সেই জায়গাটা যদি আমরা জোর দিই, তাহলে খুব তাড়াতাড়ি ডেভেলপ করা যাবে এই ফিল্ডে। এবার দেখো পেন্সিল দিয়ে না আরও যেখানে যেখানে ডার্ক বেশি আছে, যেমন চোখের এই জায়গাগুলোতে বেশি বেশি আমি ডার্ক দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলোতে কি করছি, এই শেডিংগুলো দিয়ে দিচ্ছি এটার উপর দিয়ে, মানে আরও হাই ডার্ক। কারণ উইলো চারকোল দিয়ে এর থেকে আর বেশি ডার্ক হবে না, এবার পেন্সিল দিয়ে আমাকে হাই ডার্ক এরিয়াগুলো করে নিতে হচ্ছে। স্যার, বাম সাইডের চোখের হাইলাইট কোনটা? একটু অ্যাকচুয়ালি বাম মানে সাইডে তো জুম করে, হাইলাইট, মানে এটা তো। বাম সাইডের মধ্যে হাইলাইট নেই আর কি, বাম সাইডের চোখের মধ্যে।
স্যার আজকের কাজটা দেখবেন? দেখবো লাস্টে, হয়ে যাক এটা। হুম। এখনো তো হাইলাইট দেওয়া বাকি আছে, তাই সুন্দর লাগছে কত। হ্যাঁ, হাইলাইট দেওয়া বাকি আছে এখনো, হাইলাইটটা দিব। পরের দিন তাহলে পেন্সিলে কাজ হবে। 19 তারিখ। হ্যাঁ স্যার।
দেখো ধরে ধরে প্রত্যেকটা জায়গায় কোথায় কতটা ডার্ক, কোথায় লাইট, কতটা মানে একদম এক্সাক্ট এরকম দিতে হবে। মানে ছবিটাকে সহজে ছাড়া যাবে না, মানে আগে সবার প্রথমে যেটা ড্রয়িংটাকে ঠিক করতে হবে। আহা! আমার মুখের সাইজটা ছোট হয়ে গেছে। হ্যাঁ দেখলাম মুখের সাইজটা একটু ছোট হয়েছে। আর তোমার হচ্ছে যে ভ্যালুগুলো যেগুলো পুট করছো না, মানে একটার থেকে আরেকটা অ্যাডজাস্ট আর একটু জিনিসটাকে ভালো করে করতে হবে। না কোথাও বেশি ডার্ক মনে হচ্ছে, কোথাও আবার হালকাটা একটু বেশি মনে হচ্ছে, এই টাইপের হয়ে যাচ্ছে আর কি। না, আপনি যেভাবে যে সফট করে দিচ্ছেন না, ওটা আসছে না। চাপ দেওয়া যাবে না বেশি, সব বেশি চাপ দেওয়া যাবে না, এই যেরকম স্মুথ করে দিতে হবে। চাপ দিচ্ছি না, তাও মনে হচ্ছে কি ডার্ক হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করছি আমি। ওটা ওই যে হাতের প্রেশারের উপর ডিপেন্ড করে। তো এবার হচ্ছে ওটা করতে করতে আসবে, মানে ওটা একবারে আসবে না, ওটা হাতের প্রেশারের উপরে ডিপেন্ড করে। স্যার বলছিলাম উইলো চারকোল কি ব্রুস্টোরটাই ভালো হবে না না, ব্রুস্টোর, নাকি যে কোনো কিনলেই হবে? ব্রুস্টোরটা না মানে একটু হার্ড। এই যে এটা কিনবে, যে এটা হলো একটা চাইনিজ কোম্পানির আর কি, ঠিক আছে, উইলো চারকোল। ব্রুস্টোরটা আচ্ছা আমি কিনেছিলাম, কিন্তু ওটা কি বলতো একটু হার্ড, মানে এটা যেরকম একটু সফট হয়, আর ওইটা না মানে একটু হার্ড বেশি। তো এটা একটু দামও কম, বুস্টোরটা যেমন দামও বেশি। আবার এটা দিয়ে বেস্ট। আমি এটা প্রথমে কিনেছিলাম, তারপরে আবার বুস্টোর কিনলাম, ভাবলাম যে বুস্টোর হয়তো আরও ভালো হবে। ও বাবা, দেখি বুস্টোরটা অতটা ভালো না, মানে ভালো না বলতে কি, এটার থেকে মানে একটু হার্ড বেশি, ওর জন্য এইটা কিনে দেবে। আচ্ছা, এটা কি অনলাইনে নেওয়া? হ্যাঁ অনলাইনে, অনলাইনে সার্চ করে দেবে, এই কালারের প্যাকেট দেখতে পাবে, তো ওটাই নিন। ওটা একটা চাইনিজ কোম্পানি, ভালোই, বেশ সফট ঠিক হয় আর আছে। কি। আর না পেলে বলবে, লিংক দিয়ে দিব নাহলে। হ্যাঁ, এবার ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, বলো। মনোজ দা না আমাকে অনেক কিছু অর্ডার করতে বলছিল। হ্যাঁ, কি করছে? একে হচ্ছে উইলো চারকোল অর্ডার করতে বলছিল। বলে কি ওই তো, বলে কি আমি তো থাকি না, তুমি অর্ডার করে দিও। তো আমি বললাম ঠিক আছে। এবার আমারও খেয়াল না, আজকে খেয়াল পড়ছে ক্লাসে শুক্রবার, যে হুম ওই তো বুধবার আবার আমাকে কিছু বললো না। আমি ভাবলাম একবার জিজ্ঞাসা করি যে কি রে, অর্ডার দিব কি দিব না। উইলো বললো, ওই পাউচটা বললো, আরেকটা কি যেন বললো একটা। ও তো কাজই করে না, কি অর্ডার দিয়ে কি করবে আর। আমাকে বললো, আমি না অর্ডার আর দিই না। এবার দেখি যদি আমাকে বলে এরপর, তাহলে দিয়ে দিব। হুম কারণ ওর কাছ থেকে টাকা উঠানো চাপ। হ্যাঁ দিব হ্যাঁ দিব এর আগের বার কি যেন ওরকম অর্ডার করেছিলাম, ও ওই যে অনিকেত দার দোকান থেকে। সে আচ্ছা দিল আমাকে 1-2 মাস পর। আর মা সব টাকা হিসাব মার কাছে থাকে, মা রেগে যাই। আল্লাহ থাক, ওই যখন আকবারাই বলবে তখনই। হুম নিয়ে নেবে তুমি টাকা, যত টাকা দাম বলবে যে দিয়ে দিতে, একদম আগেই নিয়ে নেবে। বলবে যে ক্যাশ পেমেন্ট, দেখি।
ক্যাশে ওটা পেমেন্ট করে দিয়ে খালি নিয়ে নেবে প্রোডাক্টটা, তুমি ব্যাস হয়ে গেল। হুম। এবার দু আমাকে একটা বললো জায়গাতে ওটাই বলবো। ব্লেন্ডিং স্টাম্প দে না, দু একটা জায়গাতে একটু দেখি ইসে একটু আর একটু ডিটেল দু একটা জায়গাতে করবে, দাঁড়াও এই জায়গা নাকের এই জায়গাটা আর একটু ডার্ক পড়বে। স্যার এই ব্লেন্ডিং স্টাম্পের কাজটাও হচ্ছে না কিন্তু এটাতে, মানে আমি করেছি আগে, কিন্তু আপনি যেরকম দিচ্ছেন ওরকম হচ্ছে না, আমারটা হালকাই হয়ে যাচ্ছে। আপনার তো কত সুন্দর মিষ্টি একটা সফট ইফেক্ট হচ্ছে না। আমি তো বেশি কাজ করলাম না, ব্লেন্ডিং স্টাম্পটাতে তো খুব হালকাই কাজ করলাম, মানে একটু সফট করে দিতে হবে বুঝলে তো, ওটা তাহলেই হয়ে যাবে আশা করি, হওয়ার তো কথা। এই গাছটা সামনে থেকে দেখতে হবে মানে কতটা সফট, মানে না আমি হ্যাঁ, তো এই রিয়েলস্টিকে একটু ঘষে ঘষে করি ওটা হয়ে যায়, এটা যে সফট ব্যাপারটাই চাপ হয়ে যাচ্ছে আমার। ছোট ছোট এই যে লাইন লাইন ব্যাপারটা না, এই ব্লেন্ডিং স্টাম্পের মধ্যেই যে কালচে টাইপের যে মানে এই উইলো চার করে যে লেগে আছে আর কি, এই যে জিনিসগুলো ওটা দিয়ে কিন্তু এই ছোট ছোট যে তোমার হচ্ছে লাইট যে শেডগুলো আছে না, লাইট শেডগুলো দিচ্ছি, ওটা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। মানে ওটা ছোট ছোট ডিটেইলিং কিন্তু, হ্যাঁ। তো কারণ এর মাথাটা সরু আছে, আর উইলো চারকোল দিয়ে এই জায়গাগুলোতে তো মানে একটু ডার্ক হয়ে যাবে বেশি, ওর জন্য এইটা দিয়ে। এই জায়গাগুলো দেখো হালকা হালকা ডার্ক আছে, মানে কি এগুলো যে বললাম যে অবজারভেশন পাওয়ারটা বাড়াতে হবে, মানে তুমি যদি এই যে জিনিসগুলো নিখুঁতভাবে দেখতে শেখো তাহলে কী হবে, তুমি সেই জিনিসগুলো তুমি ভালো মতন দেখলে তখন তোমার চোখ ব্রেন ডাইরেকশন দিলে এই হাত এই জায়গাগুলোতে ঠিক কর, বা এই জায়গাগুলোতে আর একটু ডার্ক দে, তাহলে হাতের কিন্তু ভূমিকা খুব কম। হ্যাঁ, এই অবজারভেশন পাওয়ারটা এটাই বললাম যে তুমি যদি ছবিটাকে ভালো করে দেখতে শেখো, কোথায় কতটা লাইট, কোথায় কতটা ডার্ক, এই জায়গাগুলো না মানে একদম নিখুঁতভাবে দেখবে, মানে একটু সময় লাগবে প্রথম দিকে, কিন্তু একটু সময় লাগবে, সেই সময় লাগুক, যে একটা ছবি করতে আমার এত টাইম লাগছে ভাই, ওগুলো দেখে লাভ নেই। প্রথমে তোমাকে মানে ওই জিনিসগুলোকে শিখতে হবে এবং দেখে দেখে শিখবে। বিশেষ করে কি বলো তো, তোমাদের লাইট অ্যান্ড শেডটা আরও যেটা ভালো করে বা অবজার্ভ করবে আরও, এবং মেমোরিতে ঢুকে কী করে কোনো কোনো অবজেক্টকে নিয়ে সেটাতে আলো ফেলো এক সাইড থেকে, ওয়ান সাইড একদিক থেকে যদি আলো ফেলো, এবং সেটাকে তুমি মানে লাইট অ্যান্ড শ্যাডোটা তোমরা অবজার্ভ করতে গেলে সেইটাকে তারপরে খেয়াল করো যে একদিক থেকে আলো পড়লে কোথায় কতটা লাইট পড়ছে, কতটা ডার্ক, কোথায় কতটা মানে লাইট, তারপরে হাইলাইট, মিডিয়াম টোন, প্রত্যেকটাকে অবজার্ভ করো সেই জায়গাগুলোতে, তাহলে দেখবে তোমাদের সেই অবজারভেশন পাওয়ারটা আরও বাড়বে এবং সেই আলো ছায়ার যে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে এরকম করে। এই করে দেখতে যদি ভালো করে শেখো, তোমরা যদি কোথাও ইসে পাও, ওই হেমেন মজুমদার যে বিখ্যাত আর্টিস্ট, উনার হাতে উনার লেখা, হ্যাঁ, ছবির চশমা বলে একটা বই আছে,
সেই বইটা যদি পড়ো মানে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। হ্যাঁ, ওনার লেখা বই, কিন্তু ওই বইটা অ্যাকচুয়ালি খুব পাওয়া কষ্ট। মানে বড় বড় বইয়ের দোকানে অর্ডার দিতে পারো, মানে দিলে যদি এনে দিতে পারো, কারণ ওটা হচ্ছে তোমার হচ্ছে মানে বেশিরভাগই পাওয়া যায় না বইটা, মানে খুব রেয়ার পাওয়া যায়। কারণ এনে যদি দিতে পারে তো খুব ভালো। ছবির সাথে সাথে একটু পড়াশোনাও করতে হবে ছবি বিষয় নিয়ে, বইপত্র অনেক ঘাঁটতে হবে পড়তে, তাহলে কি হবে, ছবি বিষয়ে অনেক কিছু জানতে পারবে। হয়েছিল পড়াশোনা স্যার 2 সপ্তাহ, তারপর আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তারপরে তো আমি আর কিছু বললাম না, ব্যাস বন্ধ করে দিলে। আপনাকে বললাম না স্যার, আপনি বলেন, আপনাকে পড়া দেখবেন ঠিক পেয়ে যাবেন। ওই না বলেন, ওই চাপও লাগে না। হয় না স্যার, আপনি যত বলেন নিজে 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 যে কতদিন সামলাবো, আপনি যখন বলেন যে না করতেই হবে, আমার জানের উপর হলেও আমার করতে হবে, আর নিজে করবো, আমি জানি ওটা আমার ভালো কাজের, কিন্তু ওই যে বললো না, আমাকে চাপ না দিলে আমার হয় না। এটা আমার খুব বাজে অভ্যাস, খুব। হুম, খুব বাজে অভ্যাস তোমার, কি যে করা যায়। এই যে সিলেবাস যে করবেন না স্যার, হুম, রিটেন এক্সামও নিবেন, একদিন খালি এক্সামই হবে। হ্যাঁ, এবার হচ্ছে দুই একটা জায়গায় দেখো একটু ইরেজ করে হাইলাইটগুলো একটু বের করবো। হ্যাঁ, মানে যে এটা মনো ইরেজার, এই মনো ইরেজারটা দিয়ে যেমন চোখের এই জায়গাগুলোতে। স্যার এটা একটু জুম করে দেখান, বুঝা যাবে না নাহলে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো এই যে মনো ইরেজারতে কিছু জায়গাতে মুছছি, এই যে এগুলো মুছে মুছে সেই জায়গাগুলোতে একটু, যেগুলোতে আরও একটু লাইট বেশি, তারপরে নাকের এখানে দেখো এই জায়গাটাতে। মানে ছোট ছোট এটা ইরেজ করে করে ছোট ছোট ওই যে দু একটা জায়গাতে লাইটগুলো বের করতে হবে, লাইট কোনো জায়গাতে একটু হাইলাইট, এই তো এই জিনিসগুলো বের করতে হবে ব্যাস। তাহলে ছবিটা আরেকটু প্রাণবন্ত হয়ে উঠবে। এটা হোয়াইট চারকোল। হ্যাঁ, এই যে তাহলে চোখের হাইলাইটের জায়গাতে আর একটু একটু টাচ করে, এটা কিন্তু বেশি ইউজ করা যাবে না তাহলে, কারণ এটা বেশি ইউজ করলে দেখতে বাজে লাগে। মানে দুই একটা জায়গাতে জাস্ট খালি একটু একটু টাচ করবো। হ্যাঁ,
দেখো গলা টলা দিব না, মানে এই জায়গাটায় মেন দেখার বিষয়। হ্যাঁ, এই জায়গাটা তোমার হচ্ছে দেখালাম, গলাটা দিব না, এই জায়গাটা জাস্ট খালি একটু কয়েকটা শেডিংয়ে এরকম থাকবে আর কি। দেবাশিস, বুঝলে কোনো জায়গায় অসুবিধা? হ্যাঁ না স্যার, এটা আমি করব। হ্যাঁ, করবে বাড়িতে। করতে গেলে দেখবে দু একটা জায়গায় হয়তো প্রবলেম হতে পারে, সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নেবে, কোন জায়গাগুলো জিনিসটা তো দেখলে এবার হচ্ছে ওই জিনিসগুলোকে না হাতে নিয়ে আসতে হবে, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, এই ছবিটাও আমি রেফারেন্সটাও ঠিক আছে। দিয়ে দেবো নি। এটা রেকর্ডিংটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা আমি দিয়ে দেবো গ্রুপে। রেকর্ডিংটাও তোমরা আরেকবার চাইলে দেখতে পারবে, অসুবিধা নেই। ঠিক আছে। স্যার রেকর্ডিং গুলা কি আপনি ড্রাইভে রাখছেন? না, ড্রাইভের রাখা হয়নি। আমি রেখেছি 4-5টার মতন, আর আমাকেও কয়েকটা রেখে দিতে হবে। কোনোদিন হারিয়ে গেলে কি আপনাকে এবং বলবেন, পট করে বের করে রেখে দিব। ঠিক আছে, অসুবিধা নেই। চাপ নাই, আমি আছি স্যার, আমি আছি। ঠিক আছে, এটাই কমপ্লিট। হ্যাঁ, সিগনেচার করে দিই। তাহলে সবাই বাড়িতে করো এটা। হ্যাঁ, মানে যতটা পারবে ভালো। আরেকটা জিনিস যেগুলো বুঝিয়ে দিই, দেখো ড্রয়িংয়ের কয়েকটা জিনিস, এজ বলে একটা জিনিস, যেটা ধার আর কি, ছবির ধারগুলো, এজ, যেটা 3 রকম হয়, একটা সফট এজ, একটা হার্ড এজ, একটা লস্ট এজ। এই এইখানে কিন্তু পুরো আলো ছায়ার মধ্যে এজের খেলাটা কিন্তু প্রচুর পরিমাণে। এই জিনিসটা যে ভালো মতন করতে পারবে, তার ছবির ডেভেলপমেন্টটা কিন্তু, বা তার আর্টিস্টিক লুকটা ছবির মধ্যে কিন্তু আরও বেশি ধরা পড়ে। দেখো এইখানে যে মাথার মধ্যে যে জিনিসটা আছে, দেখো এখানে আমি লস্ট এজ করছি, মানে এই ধার কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা তার সাথে দেখো ধীরে ধীরে কোথাও মিশে গেছে, মানে কোনো জায়গাতে স্পষ্ট কোনো লাইন নেই, কোনো ধার নেই। এটা হলো লস্ট এজ, মানে লস্ট হয়ে গেছে, তার ধারটা হারিয়ে গেছে কোথাও ব্যাকগ্রাউন্ডের সাথে। এইখানে দেখো এই জায়গাটা কিন্তু ধারটা বোঝা যাচ্ছে, মানে এইখানে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা দেখো ধারটা কিছু, মানে সফট এজ, মানে হালকাভাবে বোঝা যাচ্ছে। এখানে সফট এজ আছে, এই যে এই জায়গাগুলো দেখো ধারগুলো সফট এজ, এখানে কোনো হার্ড লাইন দেইনি আমি। এখানে দেখো এই যে চোখ, আর এই যে তোমার চোখের এই এরিয়াটা দেখো, তুমি জুম করলে আর একটু ভালো মতন বুঝতে পারবে। দেখো এই এখানেও কিন্তু কোন এজ আছে বলো দেখি, এই যে এই জায়গাটা, মানে এই যে চোখের মনিটা থেকে এই উপরের পার্টটা, কোন এজ এটা? এটা হচ্ছে সফট এজ। পার পেজ। সফট এজ কোথায়? লস্ট এজ। দেখো মানে এই চোখের তো লাইনই দেইনি আমি কোনো, মানে এই চোখের ও উপরের যে আচ্ছা অংশটা প্লাস এখানে দেখো চোখের যে লাইন হয়, একটা লাইন তো দেইনি, মানে চোখের মনি প্লাস উপরের অংশ দেখো কিছু, মানে প্লেন একটাই ভ্যালুতে, ফ্ল্যাট ভ্যালুতে আছে একটা। তো এইটা হচ্ছে কি একটা লস্ট এজ, মানে হারিয়ে গেছে। সফট এজটা কোথায় হবে? তোমার ধরো এই যে এইখানেও লস্ট এজ আছে, দেখো এই যে চোখের এই জায়গাটা থেকে ধীরে ধীরে এই যে উপর দিকে চলে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে তাহলে লস্ট এজ, মানে হারিয়ে গেছে। এবার সফট এজটা কোথায়? তোমার হচ্ছে এই দেখো এই এরিয়াগুলোতে, যেমন ঠোঁটের, ঠোঁটের এইটা আর এই উপরের পাটটা দেখো, এই যে এই জায়গাটা একটা হালকা লাইনের মতো ভাব মনে হচ্ছে, মানে সফট এজ এটাকে বলে, মানে ঠোঁটের। কিন্তু কোনো জায়গায় দেখো মানে ফ্ল্যাট ভ্যালু নেই, এখানে একটু ডার্ক আছে ঠোঁটের এই জায়গাটা, আর এই জায়গাটা দেখো একটু লাইট আছে, মানে সামান্য ডিফারেন্স। মানে যদি এটা যদি 50% হয়, এটা ধরো 52%, মানে ঠোঁটের এই জায়গাটা মানে 2% ডার্ক আছে, তাহলে এটা হলো সফট এজ, মানে ধারটাকে সফট করছি। এবার এটা দেখো এই যে হার্ড এজ, দেখো এখানে কতটা ডার্ক করছি, এখানে হার্ড এজ, এই যে এটা দেখো হার্ড এজ এই জায়গাটা। আবার এখানে দেখো লাইটটা ধীরে ধীরে কোথাও যেন একটা মিশে গেছে, লস্ট হয়ে গেছে, এই যে লস্ট হয়ে গেছে,
তো এইগুলো হলো এই এজগুলোকে একটু মেনটেন করতে হবে, তাহলে সফট এগুলো দেখো, ওই যে মাস্টার আর্টিস্ট যে আছে ওনাদের ছবিতেও কিন্তু খুব দেখা যায়, মানে একটা ছবির পেন্টিংয়ে পরিবর্তন কীভাবে হবে, মানে আমাদের ছবিটাকে পেন্টিং কখন বলবো, কোনো একটা ছবি সেম টু সেম খালি ফটোগ্রাফি হলো, ফটোকপি হয়ে গেল, বা সেটা হচ্ছে সেম টু সেম, এটা যদি আমি ধরে ধরে ডিটেল করে করে একদম যেমন আছে সেটা যদি করতাম, সেটা কিন্তু একটা ফটো কপি হয়ে যেত, নিজস্বতা কোনো থাকতো না। তো পেন্টিংয়ের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, পেন্টিংয়ের কিছু কিছু ধারা আছে, সেই জিনিসগুলো জানতে হবে, এই এজগুলো মাথায় রাখতে হবে, মানে সঠিকভাবে। দেখো এই জায়গাটা আমি ইচ্ছা করে কী করলাম তখন, ওই যে ইসেটা দিয়ে ব্লেন্ডিং সিস্টেম দিয়ে এরকম করে করে দিলাম, মানে এখানে একটু হারিয়ে দিলাম, লস্ট করে দিলাম জায়গাটা। এখানে দেখো লাইন আমি পুরোপুরি দিইনি, কিন্তু ছবিটার মধ্যে কিন্তু পুরোপুরি একদম স্পষ্ট লাইন ছিল এই জায়গাটা। এখানে দেখো লস্ট এজ হয়ে আছে এই জায়গাটা, দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো লাইনই নেই এখানে, মানে লস্ট হয়ে গেছে। এখানে আবার একটু হার্ড লাইন দিয়েছে, মানে এই যে সফট এজ ছিল, তারপরে একটু হার্ড দিয়ে একটা টাচ, মানে এই যে মুখের মধ্যে যে পড়ে আছে সবই কিন্তু স্পষ্ট, মানে ওর কিন্তু টোটালটাই বোঝা যাচ্ছে, কিন্তু আমি কিন্তু ছবির মতো করে কিন্তু ধরে ধরে ডিটেল করে লাইন লাইন করে দেইনি। দেখো ছবিটার মধ্যে আমি দেখাই, তাহলে তোমরা আরেকটু বুঝতে পারো ভালো মতন। দেখো ছবির মধ্যে একদম স্পষ্ট লাইন দিয়ে দিয়ে কিন্তু এই যে মুখের মধ্যে যে পড়ে আছে এগুলো কিন্তু সব দেওয়া আছে স্পষ্ট করে, কিন্তু আমার এখানে দেখো ওই জিনিসটা বোঝা যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু স্পষ্টভাবে দেওয়া নেই, মানে ইমপ্রেশনটাকে ধরা হয়েছে। তো এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, কোথায় সফট এজ, কোথায় লস্ট এজ, কোথায় হচ্ছে সে ওই জিনিসগুলো এজগুলো যদি ঠিকঠাক করে করো, তাহলে ছবিটা কিন্তু আরও আর্টিস্টিক মনে হবে এবং সেটা আরও